CBSE students right now and their parents are anxious, they've been traumatized, and the Prime Minister of India has nothing to say. যেখানে দেশের 22 লক্ষ নিট আর 18 লক্ষ সিবিএসই পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায় আর দেশের প্রধানমন্ত্রী মৌনব্রত পালন করেন, সেখানে এই পচা গলা সিস্টেমের চোখে চোখ রেখে লড়াইয়ের শেষ সীমান্তটা টেনে দিলেন কে? হ্যাঁ, তিনি রাহুল গান্ধী। ক্ষমতার অলিন্দে বসা শাসকেরা যখন অহংকারে মত্ত হয়ে ধরে নিয়েছে যে ভোটে জেতার লাইসেন্স তাদের পকেটে, তাই তরুণদের চোখের জল কোনো ইস্যুই নয়, ঠিক তখনই জেনজি তরুণদের হাত ধরে রাজপথে এসে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। সাত সকালে এনএসইউআই দফতরে পৌঁছে তিনি স্রেফ ক্ষমতা বদলের সস্তা রাজনীতি করেননি, বরং দেশের কোটি কোটি শিক্ষার্থীর বুকে জ্বলতে থাকা ক্ষোভের আগুনটাকে এক লহমায় চিনে নিয়েছেন। রাহুল গান্ধী বুক চিতিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, বেসরকারি কোম্পানি আর সরকারের নেক্সাসে তৈরি এই মাফিয়া রাজাকে উপড়ে ফেলার সময় এসে গেছে। রাহুল গান্ধীর একটি মাত্র বিস্ফোরক টুইট আর ছাত্রদের দরজায় গিয়ে দাঁড়ানোর জেদি দিল্লির পিএম এর ঘুম উড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর ড্রয়িং রুমে যে তড়িঘড়ি তাসের ঘর বাঁচানোর বৈঠক বসলো, তাকে রাহুল গান্ধীর উস্কে দেওয়া এই ছাত্র আন্দোলনের আগুনকে চাপা দিতে পারবে, নাকি এই রাজনৈতিক রূপান্তরের ঝড়ে এবার চিরতরে ধুয়ে যাবে ক্ষমতার অহংকার? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আমাদের দেশে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাকে ধরা হয় জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এবার সেই পরীক্ষাতেই সরাসরি শীত কাটা হলো। জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পরীক্ষার পর কোনো ছাত্র যখন নিজের খাতা স্ক্রুটিনের জন্য আরটিআই করে খাতা বের করলো, তখন দেখা গেল ওটা তার নিজের লেখাই নয়, খাতা বদলে গেছে। সরকারের অজুহাত কি? প্রযুক্তিগত ত্রুটি। সরকারের বক্তব্য কি? এবার শুধু সিবিএসই পরীক্ষায় দিয়েছে প্রায় 18 লক্ষ, সবার খাতা মেলালে কোটি কোটি পাতা যাচাই করতে হয়। আর এত খাতা দেখতে গেলে নাকি প্রযুক্তির দিক থেকে এমন একটু আধটু ভুল ত্রুটি হতেই পারে। গোটা বিশ্বে ভারতই বোধহয় একমাত্র দেশ যেখানে সরকার বুক ফুলিয়ে ক্যামেরার সামনে বলতে পারে, একটু আধটু গরমিল তো হয়েই থাকে, আমরা ঠিক করে নেব। বোর্ড পরীক্ষার এই ধাক্কা সামলানোর আগেই এলো নিট পরীক্ষা, আর এই মুহূর্তে 22 লক্ষ পরীক্ষার্থীর চোখের সামনে নিজের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেল। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই জালিয়াতি শুধু একটা পরীক্ষায় আটকে নেই। ইউপিএসসি থেকে শুরু করে স্টেট পাবলিক সার্ভিস কমিশন কিংবা ইউজিসি, দেশের প্রতিটি বড় বড় শিক্ষা এবং নিয়োগ কাঠামোর ভেতরে এখন এই দুর্নীতির ঘুণপোকা ঢুকে পড়েছে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো দেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা। ক্ষমতার অলিন্দে বসে থাকা শাসকেরা ধরেই নিয়েছেন যে নির্বাচনে তারা অপরাজেয়। তাই যুব সমাজের এই তীব্র ক্ষোভ, এই কান্না যদি রাজনৈতিক ইস্যুও হয়ে ওঠে, সমস্ত বিরোধী দল যদি রাস্তায় নেমেও চিৎকার করে, তাতেও সরকারের কিছু যায় আসে না। অর্থাৎ একের পর এক পরীক্ষায় এভাবে একের পর এক জালিয়াতি আর কেলেঙ্কারি ঘটেই চলেছে। এই দেশের বিরোধীরা একে বড় ইস্যু বানালো কি বানালো না, তাতে এখন আর কিচ্ছু যায় আসে না, কারণ ক্ষমতার অলিন্দে যারা বসে আছেন তারা যে কোনো উপায়ে নির্বাচন জেতার পাকা বন্দোবস্ত করে ফেলেছেন। আর সেই ব্যবস্থার উপর সুপ্রিম কোর্টও শিলমোহর দিয়ে দিয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন যেভাবে খুশি নিজের মর্জি মাফিক ভোটার তালিকা তৈরি করতে পারে। আর নির্বাচন কমিশনার নিয়োগ করবে কে? একমাত্র সরকার। খেলাটা বুঝুন, সরকার যাদের নিয়োগ করছে চেয়ারে বসার পর তারা সরকারের পিঠ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। দেশের এই তথাকথিত পলিটিক্যাল স্টেবিলিটি যদি কোটি কোটি তরুণের ভবিষ্যৎ নষ্টের কলঙ্ককে ধুয়ে মুছে সাফ করে দেয়, তবে তো প্রতিটা নির্বাচনের পর শাসকেরা বুক ফুলিয়ে বলবেই পড়ুয়াদের সমস্যা কোনো ইস্যুই নয়। ইস্যু হলে কি আর মানুষ আমাদের ভোট দিয়ে জেতাতো? জনগণের ঠিক এই নারীটাই এবার প্রথমবারের মতন ধরে ফেলেছেন রাহুল গান্ধী। তিনি স্পষ্ট বলেছেন, এটা কোনো নিছক রাজনীতির বিষয় নয়, এটা আসলে এই দেশের ভেঙে পড়া ঘুণ ধরা সিস্টেমের একটা নগ্ন দলিল। এমন একটা পরিস্থিতি যেখানে দেশের পড়ুয়াদেরই এবার নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে। কোনো রাজনৈতিক দল তা করে দেবে না। যে ব্যবস্থা আজ চলছে তার উপর যদি তরুণ প্রজন্মের বিন্দুমাত্র ভরসা না থাকে, তবে তারা এখন কি করবে? তারা কি এই পচাগলা সিস্টেমকে উপড়ে ফেলতে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়াবে? এমন চরম সংকটের মুখে স্টুডেন্টরা কখনো রাহুল গান্ধীর দরজায় কড়া নাড়ল, আবার কখনো রাহুল গান্ধী নিজেই ছুটে গেলেন তাদের পাশে।
সারা দেশ জুড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই রাজপথে নেমে তীব্র আন্দোলন শুরু করলো। গতকাল সাত সকালে রাহুল গান্ধী নিজেই পৌঁছে গেলেন এনএসইউআই এর দপ্তরে। তরুণ সমাজকে তিনি বোঝাতে চাইলেন, শুধু ভোট দিয়ে এই দেশের ক্ষমতা বদলানো সম্ভব নয়, বদলাতে হবে গোটা সিস্টেমকে। আর সেই আমূল রাজনৈতিক রূপান্তর যদি কেউ করতে পারে, তবে তা করবে এই দেশের লড়াকু ছাত্র সমাজই। এরপরেই রাহুল গান্ধী এক্সে একটি বিস্ফোরক টুইট করেন, যা দেখে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমওতে রীতিমতন কম্পন শুরু হয়ে যায়। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় ওই পোস্টে লেখেন, নিট পরীক্ষার্থীদের সঙ্গে দেখা হলো তাদের ভেতরের তীব্র ক্ষোভ আর হাহাকার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, দেশের এই ঘুণ ধরা ব্যবস্থার ওপর তাদের আর বিন্দু মাত্র ভরসা নেই। যুব সমাজের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। মোদী সরকারের এই চরম দুর্নীতি আর উদাসীনতা দেশের তরুণরা আর বরদাস্ত করবে না। মনে রাখবেন, এই যুব শক্তি একদিন এই পচা সিস্টেমটাকে বদলে দেবে। দ্বাদশের গণ্ডি পেরোলেই 18 জেনজি দেশের নতুন ভোটার। কবি সুকান্তের সেই বিখ্যাত কবিতার লাইন, 18 বছর বয়স, ভয়ঙ্কর দুর্বিনীত, পথে প্রান্তরে ছোটায় ঝড়ের মতো অদমিত। 18 মানে না কোনো বাধা, 18 চলে রক্তের দাবি, 18 জ্বলে ওঠে প্রাণের প্রদীপ, 18 বয়স মানেই বিদ্রোহী। সেই জেনজি ভোটারদের মুখোমুখি দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন সরাসরি সরকারকে আক্রমণ করে বলেন, না আছে জবাবদিহি, না আছে দায়িত্ববোধ, আর না আছে ন্যূনতম লজ্জা, তখন লক্ষ লক্ষ অভিভাবকের বুকে জমে থাকা ক্ষোভের আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সিবিএসইর খাতা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ বাবা মা আজ ট্রমার মধ্যে দিন কাটাচ্ছেন। রাহুল তাদের আশ্বস্ত করে এক্সে লিখেছেন, তোমাদের পরিশ্রম আর ভবিষ্যৎ কেউ চুরি করতে পারবে না। আমরা এই চক্রান্তের শেষ দেখে ছাড়বো এবং দুর্নীতিকে উপড়ে ফেলবো। রাহুলের এই কড়া বার্তার পরেই পিএমওতে হুলুস্থুলু পড়ে গেল। সরকার খুব ভালো করেই জানে, এই দেশের ছাত্র আর যুব সমাজ যদি একবার নিজেদের দাবি নিয়ে রাজপথে নেমে আসে, তবে যে কোনো সিংহাসন তাসের প্রাসাদ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই তড়িঘড়ি শুরু হলো ড্যামেজ কন্ট্রোল। ঠিক হলো দ্রুত একটা উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকা হবে, কিন্তু এই বৈঠকের নেতৃত্ব দেবে কে? প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রী নিজে নেতৃত্ব দিলে মুশকিল। আবার অমিত শাহ সামনে এলেও সেই ঘুরে ফিরে মোদী শাহ জুটির একাধিপত্যের পুরনো গল্পই সামনে আসবে। তাই চতুর চাল চেলে বৈঠকটা পিএমওতে না ডেকে আয়োজন করা হলো দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সরকারি বাসভবনে। সেই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং যুব বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। সঙ্গে তলব করা হলো এনটিএর ডিরেক্টর জেনারেল অভিষেক সিংকে। শুধু তাই নয়, পিএমওর প্রায় আধ ডজন শীর্ষ কর্মকর্তা যারা শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার ফাইল দেখভাল করেন এবং দেশের প্রাক্তন শিক্ষা সচিবদেরও জরুরি ভিত্তিতে বৈঠকে হাজির হতে বলা হলো। তাদের পরিষ্কার নির্দেশ দেওয়া হলো, এমন রিপোর্ট তৈরি করুন যাতে স্টুডেন্টদের মনে এই বিশ্বাস ফেরানো যায় যে আমরা মন্ত্রীদের ইস্তফা নিইনি, কারণ আমরা ইস্তফায় নয় বরং সংস্কার করে লাইনচ্যুত গাড়িকে আবার ট্র্যাকে ফেরাতে বিশ্বাসী। আর এই সূক্ষ্ম রাজনৈতিক স্ক্রিপ্ট মাথায় নিয়েই রাজনাথ সিং এর ড্রয়িং রুমে শুরু হলো হাই প্রোফাইল বৈঠক। রাহুল গান্ধী সকালে যে সমস্ত প্রশ্ন তুলেছিলেন, বৈঠক থেকে বেরিয়ে মিডিয়ার সামনে এই পুরো বিতর্কের নৈতিক দায় স্বীকার করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সিবিএসই প্রথমবার এই পদ্ধতি প্রয়োগ করেছে, এতে কিছু অসঙ্গতি নজরে এসেছে, আমি এর দায় নিচ্ছি, এটা সংশোধন করা হবে, সমাধানের পথ বের করা হবে। আমরা সেই কাজেই ব্যস্ত রয়েছি। একজন ছাত্রছাত্রীরও প্রশ্নকে আমরা উত্তরহীন রাখবো না। শিক্ষামন্ত্রী শুধু এখানেই থামেননি। রাহুলের বান যে সঠিক নিশানায় আঘাত করেছে, ধর্মেন্দ্র প্রধান সেটাও মোটামুটি বুঝিয়ে দেন। শুনুন তিনি কি বলছেন। राहुल गांधी जी एक अलग मानसिकता में पहुंच चुके हैं। निरंतर चुनाव हारने के कारण वो फ्रस्ट्रेशन में जा चुके हैं। उन्होंने एसआईआर को विरोध किया, उन्होंने ईवीएम को विरोध करते थे, उन्होंने डिजिटल इंडिया को विरोध किया। भारत की वैज्ञानिक प्रगति के साथ तो नहीं। শুনলেন রাহুল গান্ধীর অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বললেন, রাহুল গান্ধী এক ভিন্ন মানসিক অবস্থায় পৌঁছে গিয়েছেন। বারবার নির্বাচনে পরাজয়ের কারণে তিনি হতাশায় ভুগছেন। তিনি এসআইআর এর বিরোধিতা করছেন, ইভিএম এর বিরোধিতা করছেন, ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করেছেন। তিনি ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গেও নেই। এরপরে রাহুল গান্ধীও হাত গুটিয়ে বসে থাকেননি, পাল্টা তীব্র আক্রমণ শানিয়ে এক্সে সরাসরি প্রশ্ন তুলে তিনি লেখেন, ধর্মেন্দ্র প্রধানজি, আপনি আমাকে যত খুশি আক্রমণ করতে পারেন, কিন্তু এতে আপনার অপরাধের দায় মুছে যাবে না।
আর 18,50,000 ছাত্রছাত্রীর হয়ে জবাব চাওয়া থেকেও আমাকে থামানো যাবে না। সিবিএসইর ওএসএম প্রকল্পের বরাত কোএমট কোম্পানিকে কেন দেওয়া হলো, যে সংস্থা তার আগের নাম গ্লোবাল অ্যারিনার সময় থেকেই নানান বিতর্কে জড়িয়ে রয়েছে? কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কোনো ব্যাকগ্রাউন্ড চেক কেন করা হয়নি? কোএমট সংস্থার পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে মোদী সরকারের সম্পর্কটাই বা কি? হয় আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন তবুও এগিয়ে গিয়েছেন, না হলে কোনো যাচাই করেননি। দুই ক্ষেত্রেই আপনারা দায় এড়াতে পারেন না। আর দায়িত্বের প্রশ্নে বলতে হয়, প্রধানমন্ত্রী যদি সত্যিই পরোয়া থাকতো তাহলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অনেক আগেই আপনাকে বরখাস্ত করা হতো। অন্যদিকে এনএসইউআই মূলত যে দাবিতে আন্দোলন শুরু করেছে তা হলো, এটা শুধু ফি ফেরতের লড়াই নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের লড়াই। প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা স্লোগান তুলেছে, এনটিএ বন্ধ করো, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও। এবার একে একে অধ্যায়গুলো খোলা যাক। প্রথম অধ্যায়, রাহুল গান্ধী। একের পর এক ঝাঁঝালো পোস্টের মাধ্যমে যিনি সরকারকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে চলেছেন এবং আজ সাত সকালেই পৌঁছে গেছেন এনএসইউআই এর দফতরে, যেখানে রাহুল ছাত্র সংগঠনকে নির্দেশ দিলেন দেশের প্রতিটা রাজ্যে প্রতিটা কোণায় গিয়ে ছাত্রদের সমস্যাগুলোকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে সাধারণ পড়ুয়ারা বুঝতে পারে যে তারা নিজেরা এই লড়াইয়ে অংশ না নিলে তাদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে তলিয়ে যাবে। লক্ষ্য করুন, রাহুল গান্ধী তার পোস্টে একটা মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, মাফিয়া। এক্সে রাহুল লিখছেন, দেশের গোটা পরীক্ষা ব্যবস্থাকে আজ মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। মাফিয়া মানে কি? এমন এক দুর্নীতি যেখানে প্রাইভেট কোম্পানি আর সরকারের অংশীদারি সমান সমান। খেলটা খুব সহজ, এমন সমস্ত কোম্পানিকে পরীক্ষার বরাদ দেওয়া হয় যারা সরকারের পছন্দের লোক। তারা সরকারকে মোটা টাকা দেয় আর ঠিকা পাওয়ার পর নিজেদের লোকেদের চাকরি পাইয়ে দিতে কখনো দেদার প্রশ্ন ফাঁস করে, কখনো খাতা জালিয়াতি করে। কোনো তদন্ত যাতে ঠিক মতো না হতে পারে আগে থেকেই তার পাকা বন্দোবস্ত থাকে। তাছাড়া তদন্ত হলেও রাঘব বোয়ালদের গায়ে কোনো আঁচ লাগে না, কারণ সরকারের সঙ্গে তাদের গভীর আঁতাত কাজ করছে। রাহুল গান্ধী শুধু পরীক্ষা ব্যবস্থা মাফিয়াদের হাতে যাওয়ার কথা কখনোই বলেননি, তিনি একটি নির্দিষ্ট উদাহরণ টেনে এনেছেন। 7 বছর আগে 2019 সালে তেলেঙ্গানায় ঠিক এই কাণ্ডই ঘটিয়েছিল একটি কোম্পানি, যার নাম ছিল গ্লোবারেনা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানির নাম পাল্টে এখন কোয়েম্ট এডুটেক। তাদের হাত ধরে নতুন মোড়কে ফিরে এসেছে এবং তাদেরই আবার পরীক্ষার ঠিকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই ঠিকাটা দিল কে? কার ইশারায় দেওয়া হলো? তাদের পুরনো কলঙ্কিত অতীত কেন খতিয়ে দেখা হলো না? এই সমস্ত অস্বস্তিকর প্রশ্নের জবাবে সিবিএসই অবশ্য দায় ঝেড়ে ফেলে দাবি করেছে, রাহুল গান্ধী নাকি আসল ইস্যু থেকে মানুষকে বিভ্রান্ত করছেন। সিস্টেমে নাকি কোনো গলদি নেই। কে বিভ্রান্ত করছে আর কে অশুভ আতাতের অংশ, বিচারের ভার একান্তই আপনাদের। জল যাতে আর বেশি দূর না গড়ায় সেই কারণেই গতকাল 7 সকালে দিল্লির গুরগাঁও সংলগ্ন দ্বারকায়, যেখানে সিবিএসই বোর্ডের হেডকোয়ার্টার, সেখানে আচমকা হাজির হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি, কিন্তু সেই বৈঠক শেষ হতে না হতেই তার ফোনে মেসেজ আসে, অবিলম্বে রাজনাথ সিং এর বাড়ির বৈঠকে পৌঁছন। সরকার কেন এতটা তটস্থ জানেন? কারণ গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে দেশের পড়ুয়া এবং যুব সমাজের ক্ষোভের পারদ একদম শেষ সীমায় পৌঁছে গেছে। এই ছাত্র আক্রোশ যদি একবার মূলধারার রাজনীতিতে আছড়ে পড়ে তবে রাতারাতি বাংলাদেশ বা নেপালের মতন এই দেশেও তরুণ প্রজন্ম গোটা রাজনৈতিক ব্যবস্থার ভোল বদলে দিতে পারে। ভাবুন তো, এই ধোঁয়াশার মধ্যে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বিদেশে পড়তে যাওয়ার কথা ছেড়ে দিন, শুধু দেশের ভেতরে নিজের সন্তানকে সামান্য একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য এই ভারতের সাধারণ মানুষ আজ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে জানেন? তথ্য বলছে 6 লক্ষ কোটি টাকারও বেশি। ভাবুন একবার, অভিভাবকেরা ঘটি বাটি বেচে ঘাম রক্ত জল করে ঋণ নিচ্ছেন, সন্তানরা দিন রাত এক করে পড়াশোনা করছে, কিন্তু শেষমেশ তারা ঠিকঠাক পরীক্ষাটুকুও দিতে পারছে না। পরীক্ষা দিলেও প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, নয়তো খাতা জালিয়াতি করে সেই সুযোগ চলে যাচ্ছে সরকারের আপনজনদের ঝুলিতে। এভাবে ধীরে ধীরে আমরা এমন এক মেরুদণ্ডহীন সমাজ তৈরি করছি যেখানে মেধা বা জ্ঞানের কোনো দামই থাকবে না, দাম থাকবে শুধু দুর্নীতির টেকনিকের। বিভ্রান্ত স্টুডেন্টরা কোন দেওয়ালে পিঠ থেকে লড়াই করবে? যেখানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্বাচন কমিশনের বিতর্কিত সমস্ত পদক্ষেপকে একের পর এক শিলমোহর দিয়ে দিচ্ছে।
পুরো সিস্টেম থেকে গঠনামূলক সমালোচনা আর তীক্ষ্ণ প্রশ্নগুলোকে উধাও করে দেওয়া হচ্ছে। রাজনীতির আঙিনা থেকে ইন্টেলেকচুয়ালিজমকে খতম করে দেওয়া হয়েছে। আর চাকরি না পাওয়া যুব সমাজ, তাদের উদ্দেশ্যে তো খোদ বড় বিচারপতি বলেই দিয়েছেন, তোমরা আরশোলা আর পরজীবী। ক্ষমতাকে প্রশ্ন করাই মিডিয়ার প্রধান এবং অন্যতম কাজ। গণতন্ত্রের ফোর্থ পিলারের সেই স্বধর্ম মেনেই আজ কোনো আপোষ না করে ক্ষমতার অলিন্দের দিকে মুখ ঘুরিয়ে আমরা অন্তত 3টে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, যে দেশের 40 লক্ষ পরীক্ষার্থী নিজেই উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি করে আর সাধারণ অভিভাবকেরা সন্তানের শিক্ষার জন্য 6 লক্ষ কোটি টাকারও বেশি ব্যাংক ঋণ নিতে বাধ্য হন, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে কে শোধরাবে? সেকেন্ড প্রশ্ন, 2019 সালে তেলেঙ্গানায় ব্যাকলিস্টেড হওয়া গ্লোবেনা কোম্পানির নতুন মোড়ক কুয়েমটের মতন কলঙ্কিত সংস্থাকে কার ইশারায়, কোন অদৃশ্য হাত ধরে দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণের বরাদ দেওয়া হলো? তৃতীয় প্রশ্ন, ভোটের জয় কি আপনাদের সব পাপের লাইসেন্স? নির্বাচন কমিশনের বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটিয়ে প্রতিবার পার পেয়ে যাওয়ার যে অহংকার আপনারা দেখাচ্ছেন, তা কি দেশের লক্ষ লক্ষ মেধাবী তরুণকে আন্ডার গ্র্যাজুয়েট স্তরেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে এই দেশটার এক চরম মেধাশূন্যতার দিকে ঠেলে দিচ্ছে না? রাহুল গান্ধীর হাত ধরে দেশের ছাত্র এবং যুব সমাজ আজ জাগ্রত। তারা আজ চিনে নিয়েছে তাদের ভবিষ্যৎ চোরদের। এই পচা গলা ঘুণ ধরা সিস্টেমের আমূল রূপান্তর এবার ঘটবে কি, সেটাই দেখার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।